অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই সরকার ঠিক কি চায় বলুন তো? সত্যিটা জানলে আপনাদের রাগ হবে, কিন্তু আমি সত্যিটাই তো বলবো। আমি সত্যিটাই যে বলি। অনেক আলোচনা, কারা পাবেন না টাকা, মমতার ভাণ্ডার আর শুভেন্দুর ভাণ্ডারের মধ্যে ফারাকটা কোথায়, দুটোই কি এক, শুধু 15,000টা 30,000 টাকা? এই সরকার কি অনেককে বাদ দিয়ে তালিকা তৈরি করবে? যোগ্যদের নাম কি বাদ চলে যাবে? মানে যারা তৃণমূলের ভোটার ছিলেন তাদের নাম বাদ দিয়ে বিজেপির ভোটারদের নাম ঢোকানো হবে? এতদিন যেটা হতো, বিজেপির বেছে বেছে যেসব পরিবার বিজেপিকে ভোট দেয় তাদের নাম অনেক জায়গায় বাদ দেওয়া হতো, সেসব কি হবে? এই ক্ষেত্রে বলে রাখি, আগের সরকারের যা নিয়ম আর এই সরকারের নিয়ম সম্পূর্ণ এক। শুনতে আশ্চর্য লাগছে, কিন্তু আমি আজকে আপনাদের সরকারি নথি দেখিয়ে বলবো যে দুই সরকারের নীতি এক, খালি কার্য পদ্ধতিটা আলাদা। আগের সরকারের তো 3 পাতার ফর্ম ছিল, এই সরকার হঠাৎ 11 পাতার ফর্ম কেন করলো বলুন তো? এইসব প্রশ্নের উত্তর নিয়ে চতুর্দিকে নানা আলোচনা, নানা গুজব চলছে। আপনাদেরকে আমি আজকে না সত্যটা বলবো, এবং আপনারা দয়া করে পুরোটা শুনবেন, কারণ এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনের শেষে আমি একটা দারুণ খবর দেব এই রাজ্যের মা বোনেদের জন্য, যেটা বিশেষভাবে উপকারী। সবটা বলবো, এবং যারা এ নিয়ে তর্ক করছেন তাদের সঙ্গে তর্ক করবেন না। এই প্রতিবেদনটা যদি ভালো লাগে আপনারা এটি তাদের শেয়ার করে দেবেন। তৃণমূলের নেতা, সিপিএমের নেতা, যদি তিনি মন্ত্রী হয়ে থাকেন, তৃণমূলের প্রাক্তন, তিনি যদি সাংসদ হন, তাকেও এই প্রতিবেদনটা পাঠিয়ে দেবেন, বলবেন যে পারলে চ্যালেঞ্জ করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আজকে যা যা বলবো পারলে চ্যালেঞ্জ করুন যে আমি কোনো সরকারের হয়ে বলছি। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা এখনো করেননি তারা তো করবেনই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, এটা অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। লক্ষ্মীর ভাণ্ডার শেষ আর অন্নপূর্ণা ভাণ্ডার চালুর এই যে শুভেন্দু অধিকারীর সরকার, তার পরিকল্পনাটা ঠিক কি কি চাইছে সরকার, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। গত 27 মে বুধবার অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এই সরকারি প্রকল্পটার 11 পাতার একটা ফর্ম তিনি প্রকাশ করেন। কেউ কেউ 12 পাতার বলছেন, এটা হচ্ছে প্রিন্ট কিভাবে দেওয়া হচ্ছে তার উপরে। অনলাইন এবং অফলাইন দুটি ভাবেই 3 মাস সময়, 1 জুন থেকে শুরু হবে, ফর্ম পূরণ করা যাবে। কোনো তাড়াহুড়ো নেই, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন ঢুকছে ঢুকবে, তারপর সেটা ট্রান্সফার হয়ে যাবে। অনলাইনে আবেদনের জন্য শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিই, অন্নপূর্ণা ভাণ্ডার wb.com, আমি লেখাটা স্ক্রিনেও দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে গিয়ে আপনি ফর্ম ডাউনলোড করতে পারেন, পূরণ করে আপলোড করতে পারেন। শুধু তাই নয়, আবেদন করার পর আপনার আবেদনটি গ্রাহ্য হলো কিনা, কেন গ্রাহ্য হলো না, কোন পর্যায়ে রয়েছে, সবটা জানতে পারবেন। এটা সরকারের ঘোষণা। যদি স্বচ্ছভাবে হয় তাহলে মানতে হবে তো আগের সরকারের ভাণ্ডার আর এই সরকারের ভাণ্ডারের মধ্যে ফারাক আছে। এবার আগের সরকারের যে ভাণ্ডারটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, তার গুপ্ত কথাটা আপনাদের বলি। আপনাদের দেখাই, 2021 সালে ভোটে জেতার পর আমাদের বর্তমানে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি সততার সঙ্গে এই বিজ্ঞপ্তিটা জারি করেছিলেন। 3 পাতার একটি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ছিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা। এই বিজ্ঞপ্তিতে সেই সময় যিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব ছিলেন, তিনি এটা প্রকাশ করেছিলেন। এটাই নিয়ম। এই যে বিজ্ঞপ্তিটা পড়ে, সেটিকে আরো সহজ করে বোঝানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামে রাজ্য সরকার এই নথিটা প্রকাশ করে।
এটা সবার কাছে পৌঁছে যায়। এখানেই লেখা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম কি। এটা হচ্ছে 2021 সালে প্রথমবার ঘোষণা হলো, এটা জানা খুব জরুরি, তা না হলে বুঝতে পারা যাবে না এবার কি কি বদল এলো। লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। প্রকল্পটি কি? এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। এখানেও তাই আছে। এই যে প্রতিটি শব্দ লেখা রয়েছে, সত্যিই কি 21 সালে প্রতিটি পরিবার পেয়েছিল? পায়নি। তার কারণ যে বিজ্ঞপ্তি ছিল তাতে ছিল 25 থেকে 60 বছর বয়সী। এবারেও তাই, এবারেও 25 থেকে 60 বছর বয়সী যারা, তাদের জন্যই ফর্মটা প্রকাশ করা হয়েছে। যে কোনো পরিবারের মহিলা সদস্য, এবারও তাই আছে, কোনো সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পৌর নিগম, পৌরসভা, পঞ্চায়েত, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল কলেজ প্রভৃতিতে নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না। এইরূপ প্রত্যেক তফসিলি জাতি, আদিবাসী, জনজাতি পরিবারের মহিলারা মাসিক 100 টাকা এবং তপশালী জাতি, আদিবাসী, জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলার সদস্যরা মাসিক 500 টাকা সহায়তা পাবেন। এটা ছিল ঘোষণা। এবার এই টাকাটাই অন্নপূর্ণা ভাণ্ডারে হচ্ছে 3000 টাকা। এবারেও কিন্তু একই কথা বলা রয়েছে। যারা কোনো সরকারি পোষিত অথবা সরাসরি সরকারি সংস্থায় চাকরি করেন, বেতন পান, নিয়মিত চাকরি করেন, তারা পাবেন না, ফারাক নেই। তাহলে আগে যারা পেতেন এবারেও তারা পাচ্ছেন। এবং দেওয়া রয়েছে যারা মাসিক উপার্জন করেন না তারা, এর জন্য কি কি নথি লাগবে বলা হয়েছিল? স্বাস্থ্য সাথী কার্ডের ফটোকপি। এবার সেটাই চলবে না, কারণ স্বাস্থ্য সাথী কার্ডে অনেক জালি হয়েছে, তাই ওটা চলবে না। আধার কার্ডের প্রতিলিপি এবারও লাগবে। তপশিলি জাতি, আদিবাসী, জনজাতি শংসাপত্র তখনও ছিল, এখনও লাগবে। আবেদনকারীর ব্যাংকের পাসবই, ব্যাংকের ঠিকানা, ISF কোড, MICR কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার ফটোকপি চাই। মানে দেখুন, গত সরকার যা চেয়েছিল এই সরকার সেগুলো চেয়েছে, কিছু এক্সট্রা চেয়েছে। এই কেন এক্সট্রা চেয়েছে, এই সরকারের মতলবটা কি, সেটা আমি বলবো, সেটা ফাঁস করবো আমি। তার আগে শুনুন, যথাযথভাবে স্বাক্ষরকারী আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্রে একটা বলতে হবে, আমি যা যা বলেছি সব সঠিক, এবারও সেটা বলতে হবে। তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী, এটা হতে হবে। তিনি কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পৌরসভা, স্থানীয় স্বশাসিত ইত্যাদি প্রভৃতি কোথাও চাকরি থেকে মাসিক উপার্জন করেন না। আবেদনপত্রে দাখিল করা সকল তথ্য সত্য, এইটা দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে বলা হয়েছিল। এই যে বলা হলো দুয়ারে সরকার ক্যাম্পে যেতে, এখানেই গোলমালটা বাঁধলো। আপনাদেরকে আমি দেখাই এবার এই সরকার যে নথিটা প্রকাশ করেছে, এবারের যে বিজ্ঞপ্তি, এক পাতার বিজ্ঞপ্তি, এটা প্রকাশ হয়েছে 19শে মে 2026। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা। এই যে বিজ্ঞপ্তিটা নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে, তাতে আপনারা মিলিয়ে নেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যা যা আগের সরকার বলেছিল তাই তাই করা হয়েছে, সেটাই লেখা আছে একেবারে। কারণ সরকারি টাকা কোনো বেনিফিশিয়ারি যখন সরাসরি ব্যাংকে তার জমা করতে হয়, তখন ব্যাংকের ডিটেলস ইত্যাদিগুলো লাগে। এবারে এই যে জমির দলিল চাওয়া হয়েছে, কটা ঘর, কটা বাড়ি, কটা গাড়ি, তার কি প্রয়োজন বলবো, তখন বুঝতে পারবেন এই সরকারের মতলবটা কি, শুভেন্দু অধিকারী ঠিক কি চাইছেন। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এটা ঘোষণা করলেন সরকারি বিজ্ঞপ্তি জারি করে, এরপর তিনি দেখলেন যে এটা ভোট কেনার অস্ত্র হয়ে গেছে। এই যে এটা বুঝতে পারলেন 2024-এর ভোটের আগে, তিনি বললেন
নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হলো না। তিনি বললেন এই টাকাটা বাড়িয়ে সাধারণদের 500 থেকে বাড়িয়ে 1000, আর তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের জন্য 1000 থেকে বাড়িয়ে 1200 টাকা হলো। এটা তিনি রাজনৈতিকভাবে ঘোষণা করে দিলেন এবং সকলে পাবে। এই সকলে পাবে, কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে কিন্তু সকলের কথা লেখা নেই। মানে সকল বলতে যারা ওই কতগুলো ক্যাটাগরি যারা পাবেন না সেই তালিকাটা তখনও ছিল, কিন্তু নিয়ম ভাঙা শুরু হলো। নিয়ম অনুযায়ী ছিল যে সরকারি কর্মীরা এগুলো যাচাই করবেন, যাচাইকরণের পদ্ধতি সব আমি যে প্রথম নোটিফিকেশনটা দেখিয়েছি তাতে যা লেখা আছে এখনো তাই। কিন্তু হলো দুয়ারে সরকারে গিয়ে তৃণমূল নেতা বিধায়ক তারা ঠিক করতে শুরু করলেন কোনটা সঠিক কোনটা সঠিক নয়। তারা ভোটার তালিকা মেলালেন যে এরা তৃণমূলকে ভোট দিয়েছে তাদের দিতে হবে, ওখানে যে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা দেখা হলো না। দুয়ারে সরকারে কারা লাইন দিয়েছে এবং তৃণমূল নেতারা কাদের কাছ থেকে টাকা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছে সেটা দেখা হলো। এর ফলে আমাদের দেশের ঝাড়খণ্ড বিহারের অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখালেন, সেই সঙ্গে বাংলাদেশিরাও নাম লেখালেন। নিয়ম পশ্চিমবঙ্গের বাসিন্দা মহিলারা পাবেন, কিন্তু পেতে শুরু করলেন অন্য রাজ্যের বাসিন্দা এবং সেই সঙ্গে বিদেশিনীরা। শুধু তাই নয়, অনেক পুরুষের নামে যেহেতু তিনি ভোটটা তৃণমূলকে দেন দিয়ে দেওয়া হলো। এবং আশ্চর্যের বিষয়, এখন সরকার বদলের পর তথ্য ঘেটে দেখা যাচ্ছে আমাদের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পুরুষরাও বিধবা হতেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, তারা বছরের পর বছর পুরুষ, কিন্তু বিধবা ভাতা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। তাদের প্রশ্ন করছে পুলিশ, তো বলছে দুর্নীতির সরকার, দুর্নীতির টাকা দুর্নীতি করে দিয়েছে। আমি নিয়েছি। কি করে পেয়েছিলেন তারা? কারা দিয়েছিল ওই টাকাগুলো আপনারাই বলুন। এবার যে 11 পাতার ফর্ম করে সরকারি কর্তারা সেটা যাচাই করবেন, এই অংশে এই সরকার কি কোনো বাড়াবাড়ি করছে? করলে লিখুন কমেন্ট বক্সে, আমি তার উত্তর দেব। আমি বলবো আরও কি কি কারণে 11 পাতার ফর্ম দরকার, এবং সেটা পূরণ করলে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আপনাদের সংসারে অনেক টাকা, অনেক সুবিধা, অনেক সুযোগ আসতে চলেছে। এবং দুর্নীতিহীনভাবে, কাউকে ঘুষ দিয়ে নয়। দেখুন সেই সময়ে কি কি হয়েছিল তার কয়েকটা নমুনা আপনাদের আমি দেখাবো। চিরকাল গত সরকারের সুখ্যাতি করে আসা আনন্দবাজার পত্রিকার হেডলাইন দেখুন, ভুয়ো শংসাপত্রে দুর্নীতির কিট লক্ষ্মীর ভাণ্ডারে। জাল শংসাপত্র দেওয়া হয়েছিল, আধার, প্যান, ব্যাংকের নথি। মানে একজন সত্যিকারের মহিলা তার পাওয়া উচিত, তার বদলে ব্যাংকের নথি গেছে তৃণমূল নেত্রীর, তৃণমূল নেতার, তার ওখানে টাকা ঢুকছে, এরকম প্রমাণ সেই প্রথম বছরেই হয়। এই কিট মানে পোকা লক্ষ্মীর ভাণ্ডারে ছিল, এটা প্রকাশিত হয়েছিল তখন। এই সরকার নড়ে চড়ে বসেনি। দ্বিতীয় খবরটা দেখুন, ভাতা আত্মসাতে যুবক বৃদ্ধ লক্ষ্মীও। মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার নামক যে ভাতাটা, সেটা চুরি করেছে কারা কারা? যুবকেরা, তারা টাকা তুলেছে, প্রচুর ধরা পড়বে। আপনারা খালি দেখতে থাকুন, 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করুন আর দেখতে থাকুন কি কি জোচ্চুরি ওই সময় হয়েছিল, তার ছোট একটা অংশ তো ধরা পড়বেই। এবং মহিলারাও, একই মহিলা একাধিক অ্যাকাউন্টে টাকা নিয়েছেন, খবর হয়েছে। আমি সেই সময় সরাসরি বড় সংবাদ মাধ্যমে চাকরি করতাম, আমি জানি, সব খবর ছাপাও হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার দিতে নথি জমা তৃণমূলের। আচ্ছা, এটা হতে পারে, আপনারা জানেন কিন্তু হয়েছে।
তৃণমূল সরাসরি নথি জমা নিত, এসআইআর এর সময় যেটা করতে চেয়েছিল। বুঝুন, এরপরে ভোটের সময় 24-এর ভোটের সময় দেওয়াল লিখন হচ্ছে। এই যে হেডলাইনটা দেখুন, প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক। বিতর্কটা কি ছিল জানেন? দেওয়াল লিখনের ছবিটা আপনারা দেখুন। দেওয়াল লিখনের ছবিতে লেখা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার মাথায় থাকে যেন। তার মানে লক্ষ্মীর ভাণ্ডার ছিল ভোটারদের হুমকি দেওয়ার, হুঁশিয়ারি দেওয়ার একটা অস্ত্র। বুঝতে পারছেন কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে ব্যবহার করা হয়েছে? এই সরকার অনেক কড়াকড়ি করেছে, আমি বলবো, সবটা বলবো, এক পয়েন্ট ধরে বলবো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে টাকা হাতানোর নালিশ, সেই সময় গ্রেপ্তার হয়েছিল একজন, খাস কলকাতায় হয়েছিল, কাশীপুর বেলগাছিয়া অঞ্চলে এক মহিলা। তিনি আর এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নন, তাকে দেওয়া হবে বলে তৃণমূলের এক নেতা 8,000 টাকা হাতিয়ে নিয়েছিল, গ্রেপ্তারও হয়েছিল মমতা পুলিশের হাতে। এবার সর্বশেষটা দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই বাজেট বইয়ে, ঘোষণা হতে পারে পরে। তার মানে এই যে নির্বাচনটা হলো, নির্বাচনের আগে বলা হলো যে আমরা টাকাটা বাড়িয়ে 1500 আর 1700 করব, কিন্তু গত বাজেটে এই সংক্রান্ত কোনো কিছু বলা হয়নি। কেন বলেনি রাজ্য সরকার? ভোটের আগেই তো বাজেট পেশ হলো। কারণ নিয়ম অনুযায়ী সরকার বলতে গেলে তাকে হিসেব দিতে হয়, কোথা থেকে টাকা আসবে, কোথায় খরচ হবে। মোট প্রাপক কত লক্ষ্মীর ভাণ্ডারের, শেষ দিকে সরকারের কাছে ঠিকঠাক হিসেবটাও ছিল না। জলের মতো টাকা বিলি হয়েছে। আচ্ছা আপনারা বলুন, এটা কি সমর্থনযোগ্য? এর প্রতিবাদ করতেই তো সরকারে পরিবর্তন আনা। অনেক কারণে এই সরকারটাকে মানুষ সরাতে চেয়েছিল, পশ্চিমবঙ্গবাসী সেটা সরিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণটাই তো ছিল দুর্নীতি। দুর্নীতি বন্ধ হয়েছে। আর দুর্নীতি রুখতে গেলে এখন যা অবস্থা হয়ে রয়েছে রাজ্য সরকারের কাগজপত্রে, সেসব দেখে আমার সাথে এই দপ্তরের আমলাদের কথা হয়েছে, তারা বলছেন আমাদের মাথায় হাত অবস্থা, ঠগবাজতে গা উজাড়। লক্ষ লক্ষ ভুয়ো নামে লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, তাই আমাদের এত কড়াকড়ির ফর্ম করতে হয়েছে। কিন্তু ফর্মে এত কিছু কেন জানতে চাইছো তুমি সরকার? নতুন সরকারের কাছে এটাই তো প্রশ্ন, কেন এত লম্বা ফর্ম? কারা কারা টাকা পাবেন, কারা পাবেন না, এবার বলবো সেটা। এবার বলবো এই সরকারের মতলবটা কি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা বা ভাণ্ডার, তার যে ফর্মটা প্রকাশ করেছেন, তখন বলেছেন কারো যদি পূরণ করতে অসুবিধা হয় বাড়ি বাড়ি ঘুরে তাদের সাহায্য করবেন সরকারি কর্মীরা। প্রথমেই বলি, আপনাদের কারো যদি একটু অসুবিধা হয়, বাড়িতে যে সন্তানেরা আছে যারা একটু চৌখস, তাদেরকে জিজ্ঞাসা করুন। ফর্মের প্রথম কয়েকটি পাতায় কয়েকটি সাধারণ তথ্য, এরপর শুধু টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে বেশিরভাগ পাতায়। আমি পুরো ফর্মটা দেখেছি, আপনারাও দেখুন, স্ক্রিনে রয়েছে। আমি সেই অংশটা দেখাচ্ছি আপনাদের, দেখুন, যেখানে শুধুমাত্র টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে ফর্মের একটু নিচের দিকে নামার পরেই। সে যাক, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে ফর্ম ফিল আপ হবে তাতে স্থানীয় বিধায়করাও সাহায্য করবেন, তিনি স্পষ্ট করে বলেছেন। কিন্তু বিধায়ক সার্টিফিকেট দেবেন না যে আমার লোক এর অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া উচিত, ফর্ম পূরণে সাহায্য করবেন। এবারে ফর্মটা কেন দীর্ঘ হয়েছে? মুখ্যমন্ত্রী বলেছেন যে এই একটি ফর্ম মানে অনেক প্রকল্প, তাই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদেরকে এই কথাটা মনে করিয়ে দিন। আমি বলবো কি কি সুবিধা পাওয়া যাবে, যে এই একটি ফর্ম পূরণ করলে অনেক সুবিধা পাওয়া যাবে। সব তথ্য নথি রাজ্য সরকারের কাছে থাকবে, সেটা নাম বাদ দেওয়ার জন্য নয়, ভবিষ্যতে আরও সুযোগ দেওয়ার জন্য। তাই জন্য একটা পরিবারের
বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। এই যে বলা হয়েছে না, একটি বাড়িতে একটি ফর্ম, আসলে বাড়ি নয়, একটি হাঁড়িতে একটি ফর্ম। ধরুন আমরা চার ভাইয়ের ভিন্ন ভিন্ন সংসার, চারটে হাঁড়ির চারটে রান্না হয়, চারটে আলাদা, প্রত্যেকটার জন্য একটি করে, কারণ প্রত্যেকটা হাঁড়ি অনুযায়ী চার ভাই তো হেড অফ দ্য ফ্যামিলি, তাদের ওই হেড অফ দ্য ফ্যামিলির একটি ফর্ম, সেই ফর্মে সেই পরিবারের বিস্তারিত তথ্য থাকবে। তাতে কি সুবিধা বলবো। এই যে ফর্মের শুরুতেই বাড়ির যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, এটাই নারী পুরুষ আলাদা করতে যাবেন না। আমাদের রাজ্যে বা দেশে আবাস যোজনার ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দেওয়া হয়, তার নামেই হয়, কিন্তু এটার ক্ষেত্রে পরিবারের প্রধানকে রাখা হয়েছে। তার কারণ একই ব্যক্তির একাধিক সংসার রয়েছে কিনা সেটাও তো দেখতে হবে, দেখা দরকার কিনা বলুন, মা বোনেদের স্বার্থেই সেটা দেখা উচিত। সেখানে প্রধানের জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, এসব দিতে হবে। খুব সাধারণ জিনিস, সব জায়গায় আমরা দিই। এরপরে পরিবারের যত সদস্য আছেন, ছেলে মেয়ে স্ত্রী মা, সকলের তথ্য দিতে হবে। গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সঙ্গে তাদের কি সম্পর্ক, মানে যে বাড়িতে ধরুন গৃহকর্ত্রী প্রধান, কোনো বিধবা হতে পারেন তিনি, বা তিনি বিয়ে তা করেননি কিন্তু তার সংসার চালান, একটা বড় সংসার চালান ভাইপো ভাইজিদের নিয়ে, সেক্ষেত্রে তিনি গৃহকর্ত্রী, তার সাথে কার কি সম্পর্ক সেটাও সেখানে লিখে দিতে হবে। এর সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো সম্পর্ক নেই, আমি একদম স্পষ্ট করে বলছি, এটা তৃণমূল নেতাদের বুঝিয়ে দেবেন। এবারে প্রত্যেক পরিবারের যে সদস্য রয়েছে তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট, এবার ব্যাংক অ্যাকাউন্ট দিলেই তার সাথে যুক্ত ফোন নাম্বার দিতে হয়, আইএফএসসি কোড দিতে হয়, কারণ তবে ব্যাংক ট্রান্সফার সম্ভব। এর জন্যই দেওয়া হচ্ছে। সকলের ভোটার কার্ডের নম্বর, বিধানসভার নাম এবং অংশ লিখতে হবে। পাশাপাশি ডিজিটাল রেশন কার্ড এবং প্যান কার্ড যদি থাকে, এটা বাধ্যতামূলক নয়, যদি থাকে তবে দিতে হবে, নহিলে নয়। হলো, তাহলে চিন্তার কিছু নেই। প্যান কার্ড আমার নেই, কাটাকুটি। ডিজিটাল রেশন কার্ড নেই, ফর্মে ওই জায়গাটা না লিখে দেবো। এবারে কেন এই বিধানসভার নাম পার্ট নম্বর দেওয়া হচ্ছে? শুনুন, একটা বড় সময় আমরা পার হয়ে এসেছি, রাজ্যে এসআইআর হয়েছে, বহু ভোটারের নাম বাদ গিয়েছে যারা আদৌ এ রাজ্যের বাসিন্দা নয়, তারা মারা গিয়েছেন। এখন যে স্বচ্ছ ভোটার তালিকা হয়েছে তার মধ্যেও অনেক বাংলাদেশি এখনও ঢুকে আছেন, তাদের তাড়ানোর প্রক্রিয়াটা চলছে। এই যে প্রক্রিয়াটা এবং তার নাম সত্যি করে এই যে এত বেশি করে একটা যাচাই প্রক্রিয়া হলো, তার সুবিধা নেওয়ার জন্য বিধানসভার নাম, পার্ট নাম্বার সব কিছু আরেকবার নিয়ে শুধু ডাটা এন্ট্রি করবে সরকার, তাতে মিলে যাবে দুদিকটা, তাহলেই তিনি পাস করে গেলেন। বোঝা গেল? এইবারে তৃতীয় অংশে এই ফর্মটার সম্পত্তির খতিয়ান দেবেন আবেদনকারী। এইবার না নানা রকম রটানো হচ্ছে, কাঁচা বাড়ি থাকলে পাওয়া যাবে, পাকা বাড়ি থাকলে পাওয়া যাবে না, তিনটের বেশি ঘর থাকলে পাওয়া যাবে না, এসি থাকলে পাওয়া যাবে না। না, এর অন্য একটা কারণ শুনুন। বাড়িতে সিমেন্টের দেওয়াল, ছাদযুক্ত বাড়ি কিনা, ছাদহীন বাড়ি কিনা, সব সদস্যের মোট জমির পরিমাণ, মিউটেশন, রেজিস্ট্রেশন, সব নথি দিতে হবে। আছে তো, দিতে তো কোনো অসুবিধা নেই, কেন দিতে হবে? প্রথমত, এই রাজ্যে বসবাসকারীরা সকলেই এই রাজ্যের, তো এই প্রশ্নটা তো তৈরি হয়েছে এসআইআর এর পরে। এই কাগজটা নেওয়া হতো না বলেই তো অন্য রাজ্যের লোকেরা হতে পারেন তিনি এই ভারতের নাগরিক, কিন্তু পশ্চিমবঙ্গের তো নন, তারা এই সুবিধাটা পেতেন। এবার এই নথিগুলো দিলে দেখা যাবে প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিংবা বাসিন্দা নন। এইবার আসি দ্বিতীয় পয়েন্ট, বাড়িতে ছাদ আছে কিংবা নেই। খুব তাড়াতাড়ি এই রাজ্যে একটা বড় প্রকল্প কার্যকর হতে চলেছে, পিএম সূর্য ঘর যোজনা। বিনামূল্যে বিদ্যুৎ,
ইলেকট্রিক বিল 0 আসবে। এমনকি সেই বাড়িতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎটা যদি পুরোটা খরচ না হয় তিনি বিক্রিও করতে পারবেন। তার জন্য চাই ছাদওয়ালা বাড়ি। এই সমীক্ষাটাও এই ফর্মের মাধ্যমে হয়ে যাবে। কিন্তু কাঁচা বাড়ির ক্ষেত্রে ওটা দেওয়া যাবে না। আবাস যোজনায় কারা কারা এখনো বাড়ি পাননি সেই তথ্য আগের সরকার রেখে যায়নি। কেন রেখে যায়নি সেটা বলবো। কারণ আবাস যোজনার যে টাকা বরাদ্দ হয়েছে খরচ হয়েছে তার অনেকটা টাকা ওই পাট খেতে খুঁজে পাওয়া যাচ্ছে, নেতাদের পকেটে ঢুকেছে, যারা এখন পালিয়ে আছে। প্রত্যেকটা শহরে গ্রামে কেউ না কেউ পালিয়ে আছে, তাদের জায়গায় চলে গেছে। সুতরাং আমাদের জানা দরকার এই রাজ্যে এখনো কত কাঁচা বাড়ি রয়েছে, একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, গত বড় বড় যে ঝড় বৃষ্টিগুলো হলো বিশেষ করে উত্তরবঙ্গে পাওয়া গিয়েছে যাদের কাঁচা বাড়ি ছিল তাদেরকে সরকার ক্ষতিপূরণ দিয়েছে, আবার পাকা বাড়ি ভেঙেছে তাদেরকেও সরকার ক্ষতিপূরণ দিয়েছে। কাঁচা বাড়ির টাকা কম এবং পাকা বাড়ির জন্য বেশি টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। বহু তৃণমূল নেতা তাদের কাঁচা বাড়িকে পাকা দেখিয়ে বেশি টাকা নিয়েছেন, আবার অনেকে পাকা বাড়ি দেখিয়ে টাকা তো নিয়েছেন, অন্যের কাঁচা বাড়ি দেখিয়েও টাকা নিয়েছেন। বন্ধ করতে হবে তো, এর জন্যই তো সরকারকে বদল করেছি আমরা। এই দুর্নীতির সরকারকে বদল করতে হলে আগে এই সব তথ্য এই রাজ্যের মানুষ সম্পর্কে সব তথ্য এখানে থাকা দরকার, রাজ্যের হাতে আসা দরকার। কেন ডিজিটাল রেশন কার্ড চাওয়া হচ্ছে? রেশনের চুরির কথা আপনারা জানেন, এবার ধরা পড়বে কত মানুষের সত্যি রেশন তোলা হয় আর কতটা বন্টন করা হয়, কতটা চুরি হয়। জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলার রেশনের চাল ডাল গম বাংলাদেশে বিক্রি করেছেন। শুধু এই রাজ্যে কালোবাজারি করেছেন তাই নয়, একটা বাড়ি কাঁচা না পাকা সেটা জানানোর ওপরে নির্ভর করছে না ওই বাড়ির কর্ত্রী তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কি পাবেন না। মোট জমির পরিমাণ এই রাজ্যে এখনো পর্যন্ত সেটা নথিভুক্ত নয়। আবার এটাও ভাবতে হবে যে একজনকার বাড়িতে 4টির বেশি অনেক ঘর রয়েছে, সেই ঘরগুলো ভাড়া দেওয়া হয়, ভাড়া দেওয়া টাকাটা গৃহকর্ত্রী পান, তিনি এমনিতে কিছু করেন না, কিন্তু ওই বাড়ির ভাড়া বাবদ যে টাকাটা রোজগার করেন সেটা আয়কর দেওয়ার মতো টাকা, তাকেও কি লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে? এই প্রশ্নটা তো আমরা করব, মানে নিজের কাছে নিজে করব। আমাদের যাদের সামর্থ্য আছে তারা, আমরা কি এখনো এলপিজি গ্যাসের ভর্তুকির ওই 19 টাকা নিই? আমরা নিই না, বাদ দিয়েছি। কারণ ওই টাকা দিয়ে যদি সত্যিকারের গরিব একজনের এলপিজি গ্যাস বাড়িতে যায় তাতে তো আমাদের আত্মার আনন্দ হবে। পরিবারের ব্যক্তিগত কারো 4 চাকার গাড়ি আছে কিনা সেটা অন্নপূর্ণা যোজনার ফর্মে লিখতে হবে। অনেকে দেরি করছেন, আরে বাবা আরে বাবা। ধরুন আমার এক বন্ধু, তিনি ওই একটি গাড়ি আছে, সেই গাড়িটা ভাড়া দিয়েই তার সংসার চলে, তিনি গাড়ির চালক হিসেবে ঘুরে ঘুরে সারাদিন আসেন, তার বাড়িতে কি লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না? ঢুকবে। কিন্তু একজন শুধু বিলাস বেসনের জন্য একটা গাড়ি রেখেছেন, গাড়ি করেই তিনি ঘুরতে যান, বেড়াতে যান, সব কিছু করে পেট্রোল পোড়ান, ডিজেল পোড়ান, তিনি কি লক্ষ্মীর ভাণ্ডার নেবেন? নিজেকে প্রশ্ন করবো না আমরা? আগে তো রাষ্ট্র, তারপর পরিবার, তারপর ব্যক্তি। আমরা পরিবারের কথা ভাবতে গিয়ে রাষ্ট্রের ক্ষতি করব? কোনো সদস্যের স্বাস্থ্য বিমা আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে কিনা, শিক্ষার্থী ক্রেডিট কার্ড আছে কিনা, সেই তথ্য জানাতে হবে। কেন জানাতে হবে জানেন? এই রাজ্যে বেছে বেছে এই ধরনের কিষাণ কার্ড দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে দেওয়া হবে। তাই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের মাধ্যমে সব তথ্য একবারে রাজ্য সরকার নিয়ে নিচ্ছে, বারবার এই ঝঞ্ঝাট রাখবে না। আমাদের দেখতে হবে তো স্বাস্থ্যসাথী এতদিন কিভাবে বিলি হয়েছে। যাদের পাওয়ার কথা নয় তারাও পেয়েছেন, এখন যাদের আছে তাদের সঙ্গে যাচাই করে দেখতে হবে তো তারা সরকারি চাকরি করেন কিনা, করলে তো পেতে পারেন না।
আয়ুষ্মান যোজনা এই রাজ্যে কার্যকর হয়েছে, কাদের কাদের জন্য প্রয়োজন সেটার জন্য তো একটা সার্ভে দরকার। সেই সার্ভের কাজটা এই ফর্মের মাধ্যমে হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বলেছেন এই ফর্মের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হবে তা আগামী দিনে অনেক প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। আমি বলবো একটু পরে, আমি বলেছি শেষের দিকে একটা এমন সুখবর শোনাবো, বাংলার মা বোনেদের জন্য আপনারা অবাক হয়ে যাবেন। এখানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, তাতে শিক্ষিত সদস্য যারা বাড়িতে আছেন তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত লিখতে হবে, সেই সংক্রান্ত শংসাপত্র বা নথি, মিথ্যে কথা যাতে লেখা না হয় সেটা জমা দিতে হবে। ছোট ছেলে মেয়ে থাকলে তারা স্কুলের কোন শ্রেণীতে পড়ে তাও জানাতে হবে। ফর্মে পরিবারের মোট বার্ষিক আয়ের পরিমাণ লিখবেন আবেদনকারী। এবার বলি কেন আমার রাজ্যে স্কুল ছুটের প্রকৃত সংখ্যা কি, এই রাজ্য সরকার মানে যেটা চলে গেল আমাদের সততার সরকার কিচ্ছু রেখে যায়নি। মিথ্যা স্টুডেন্ট দেখিয়ে দিনের পর দিন মিড ডে মিলের চাল চুরি হয়ে চলেছে। তাই এই সমীক্ষার মাধ্যমে উঠে আসবে সত্যি করে কোন পরিবারের কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং গোটা রাজ্যের সিচুয়েশনটা ঠিক কি। তাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। স্কুল ইউনিফর্মে কি বড় দুর্নীতি হয়েছে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। এই রাজ্যে যতজন ছাত্র ছাত্রী রয়েছেন তার থেকে বেশি ইউনিফর্মের অর্ডার দেওয়া হয়েছিল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের থেকে বেশি ছেলে মেয়েকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে। ধরতে হবে তো, কারা দিয়েছে সেটা পরে ধরা পড়বে, কিন্তু আগে তো যারা অন্যায়ভাবে পাচ্ছিলেন তাদেরটা বন্ধ করতে হবে এবং যারা পাচ্ছিলেন না তাদের তথ্য সরকারকে পেতে হবে। এবং আপনারা জানেন না হয়তো অনেকেই যে একমাত্র সন্তান যদি কন্যা সন্তান হন তার জন্য অনেক সুবিধা আছে কেন্দ্রীয় প্রকল্পের। তাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত কোনো পয়সা লাগে না। তো সেই তথ্য রাজ্য সরকারের কাছে নেই। যারা জানেন শহরাঞ্চলে থাকেন তারাই সুবিধাটুকু নেন, কিন্তু বাকিটা নিতেই পারেন না কারণ সরকারের কাছে তথ্য নেই। নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা বাচ্চারা নেই। এবং এই রাজ্যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য ছিল মহৎ, যে 18 বছর পরে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করলে তবে তাকে, এবং যদি তিনি অবিবাহিত থাকেন তবেই তাকে রূপশ্রীর টাকা দেওয়া হবে। এই রাজ্যে মিথ্যা বিয়ের কার্ড ছাপিয়েও রূপশ্রীর টাকা তোলা হয়েছে। এই রাজ্যে 18 বছর বয়স হবার আগে অনেক মেয়ের বিবাহ হয়ে যায়, তারা সন্তানের জন্ম দেন, সন্তানের জন্ম দিতে গিয়ে সেই বোনেরা মারা যায়। এই তথ্য রাজ্য সরকারের কাছে থাকা চাইতো। সংসারটা বার্ষিক আয় কত সংসারের, সেই অনুযায়ী বাকি যারা রয়েছেন তাদের 100 দিনের কাজ পাওয়া উচিত কে উচিত নয়, এই তথ্য তো রাজ্য সরকারের কাছে থাকা দরকার। ফর্ম একটা, কিন্তু অনেক কারণ। এই ফর্মে এটাও বলতে হবে যে ওই পরিবারের কোনো সদস্য আয়কর দেন কিনা, মানে ইনকাম ট্যাক্স ফাইল করেন কিনা, ট্যাক্স দিতে হবে না, ফাইল করেন কিনা। ফাইল করলেই তো ট্যাক্স দিতে হয় না, ছাড় পাওয়া যায়। প্রফেশনাল ট্যাক্স বা পেশাগত কর দেন কিনা, কি ধরনের চাকরি করেন, সরকারি না বেসরকারি, পরিবারের কেউ কি পেনশনভোগী আছেন, ব্যবসা থাকলে তিনি কি জিএসটি দেন, বার্ষিক আয় কত, এইসব লিখতে হবে। কারণ আপনারা জেনে রেখে দিন, এই সমাজের একটা বড় অংশের মানুষ আছেন যারা আয়করের মধ্যে পড়েন কিন্তু আয়কর দেন না। আয়কর মূলত দেন চাকরিজীবী মধ্যবিত্তরা, উচ্চবিত্তরাও যারা চাকরিজীবী। আর যে পেশায় একদম মানে ট্যাক্সটা একদম শুরুতে কেটে নেওয়া হয়, টিডিএস যেটাকে বলে, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, যখনই আমার ইউটিউবে টাকা ঢোকে ব্যাংকে ঢোকার মুহূর্তেই ট্যাক্স কেটে নেওয়া হয়, তারপরে টাকাটা হাতে আসে। এরকম অনেক পেশা আছে, এরপরেও ইনকাম ট্যাক্স দিতে হয় কারণ বার্ষিক আয়টা কত হচ্ছে তার উপরে। তো এগুলো তো সরকারের জানা উচিত। কর ফাঁকি
এইগুলো বন্ধ না করতে পারলে রাষ্ট্র বাঁচবে কি করে? আমরা তো একটা রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে এই দুর্নীতিবাজ সরকারটাকে সরিয়েছি। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পেতে গেলে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে গেলে এগুলো তো বলতে হবে, কারণ এখন তো কেন্দ্র আর রাজ্য একসাথে চলবে। এতদিন এই রাজ্যের যে জিএসটি, এসজিএসটি, সেটা বাড়িয়ে দেখানো হতো। বিজেপির সরকার, কেন্দ্রের বিজেপি সরকারকে তো বাড়িয়ে দেখাতে পারবে না। কতটা ঋণ করব, কতটা করব না, এগুলো তো জানতেই হবে, জানাতেই হবে। তাই একটা ফর্ম মানে আপনাদের ভাবার কোনো কারণ নেই যে এগুলো জানানো মানেই বাড়ির যিনি লক্ষ্মী আছেন তিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, তার কোনো মানে নেই। কারণ একটা বাড়ির অনেক কিছু থাকা সত্ত্বেও সেই বাড়ির গৃহিণী, তার প্রয়োজন থাকতে পারে, তাকে তো টাকা দিতে হবে, দেবে সরকার, বলেছেও তাই। এগুলো কোনো ক্রাইটেরিয়া নয় যেগুলো থাকলে পাওয়া যাবে না, কিন্তু মিথ্যা রটানো হচ্ছে। এর প্রতিবাদ করুন, তর্ক করতে যাবেন না। আমি যা বলছি এগুলো শোনান, পারলে ভিডিওটা পাঠিয়ে দিন। এই ফর্মে পরিবারের সব সদস্যের মানে ছোটদের টিকাকরণ হয়েছে কিনা এটা বলতে বলা হয়েছে। বলুন তো, সন্তানের টিকা হয়েছে কিনা তার উপরে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া বা না পাওয়ার কি সম্পর্ক আছে? কিন্তু এই সম্পর্কটা আছে, ওই মা সচেতন তো, তিনি টিকাগুলো দিয়েছেন তো, না দেওয়া হয়ে থাকলে টিকাটা তাকে দেওয়াতে হবে। কারণ আগের সরকার কোনো তথ্য রেখে যায়নি, কোনো তথ্য ছিল না, মিথ্যে কথা বলা আর ভোট চাওয়া ছাড়া কোনো কাজ করেনি। বলা হয়েছে যারা এদেশের নাগরিক নন, এখনো যারা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে এসেছেন এবং সিএতে অ্যাপ্লাই করেছেন, তারা জানান যেদিন আপনি নাগরিকত্ব পাবেন সেদিন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তার আগে তো আপনার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার অধিকার নেই, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলেও অধিকার নেই, কারণ আপনি তখনও পর্যন্ত এই দেশেরও তো নয়, এই রাজ্যেরও নাগরিক নন। সিএ এর আবেদন যারা করেছেন তারা তো পাবেন, নাগরিকত্বও পাবেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা কি ট্রাইব্যুনালে গেছেন? ট্রাইব্যুনালে গেলে সেখানে কি অবস্থা আছে জানান। আর যদি ট্রাইব্যুনালে না গিয়ে থাকেন তার মানে আপনি মেনে নিয়েছেন আপনি ভোটার নন। ট্রাইব্যুনাল যেদিন বলবে আপনি নাগরিক এবং আপনার ভোটাধিকার আছে সেদিন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। পরিস্থিতি বদলে গেছে। 2021 সাল আর 2026 সালের মাঝখানে এসআইআর বলে একটা বিষয় হয়েছে, জনগণনার কাজ শুরু হয়েছে, দুধ কা দুধ পানি কা পানি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিয়েছেন। তার আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশি রোহিঙ্গা এরা ধরা পড়লে পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে, পার করে দেওয়া হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলে দিয়েছেন যে আমরা ধরপাকড় করতে চাই না, কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখতে চাই না, তারা নিজের দেশে চলে যান, আমার বিএসএফ, আমার পুলিশ তাদের সাহায্য করবে। উদারতার সঙ্গে বলেছেন আপনারা চলে যান, নিজের দেশে যান, সেখানে লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার না থাকুক, মোহাম্মদের নামে কোনো ভাণ্ডার থাকতেই পারে, সেই ভাণ্ডার নিন। কিন্তু এখানে থাকলে তো এখানকার নিয়মগুলো পেতে হবে। সোজা কথায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। প্রকৃত ভারতীয় নাগরিক, আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরও নতুন ফর্ম ফিল আপ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে লক্ষ লক্ষ বেনজল ঢোকানো আছে তা ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে। যেমন করে অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করে ডিলিট করা হচ্ছে, বেনজল কত পুরুষ পাচ্ছেন, এই রাজ্যের কত পুরুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধবা হয়েছেন, সেটা তো ডিটেক্ট করতে হবে, জেল কাটতে হবে। বিশুদ্ধ তালিকা বানানো হবে সরকারের তরফে, আর তার ফলে এই সুবিধাগুলো। অন্নপূর্ণা যোজনার জন্য যে পোর্টাল চালু করেছে তাতে গ্রামাঞ্চলে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওরা এবং শহরাঞ্চলে
এসডিও তারা এগুলো বিবেচনা করবেন। কলকাতায় একটু নিয়মটা আলাদা, কলকাতায় পুর কমিশনারকে ফাইনাল সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, বাকি জায়গায় জেলা শাসকরা। সুতরাং আগের সরকারের নিয়ম আর এই সরকারের নিয়ম এক, শুধু এসআইআর মাঝখানে হয়ে যাওয়ায় কিছু বাড়তি তথ্য নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, আরও অনেক প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য কিছু বাড়তি তথ্য নেওয়া হচ্ছে, একদম। কিন্তু আগের সরকারের বেনিয়মগুলোকে তো বাদ দিতে হবে। নিয়ম ছিল, সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, কিন্তু বেনিয়মের ঘোষণা হয়েছিল। আপনাদের বলছি, মুখ্যমন্ত্রী ছিলেন যখন, সততার প্রতীক, তিনি অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। সেগুলো কিন্তু আইনি ঘোষণা নয়, কিন্তু সেই মতো কাজ করতে বাধ্য হয়েছেন, কারণ তিনি মনে করতেন তিনি যা বলবেন সেটাই আইন, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আইন। এবার বলি আপনাদের, একটা বড় ঘোষণার কথা বলবো বলেছিলাম। এই রাজ্যে 14 থেকে 30 বছর বয়সী যত মহিলা আছেন তাদের নামও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম তার মাধ্যমে উঠে আসবে। কি সুবিধা! এখন মহিলাদের একটা অসুখ মহামারীর দিকে এগোতে চলেছে, তা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার বা কর্কট রোগ। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি বলে একটি টিকা আছে, এই টিকাটা 13 বছর বয়সের পর সব মেয়েদের নেওয়া প্রয়োজন, ডাক্তাররা বলছেন। তাতে সার্ভাইকাল ক্যান্সার, যেটা মেয়েরা খুব ভোগে, সেই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার চান্স অনেক কমে যায়। কোনো টিকাই তো সম্পূর্ণ নির্মূল করতে পারে না, কিন্তু অনেকাংশে চান্স কমে যায়। আমিও এক কন্যা সন্তানের পিতা, আমি কিছুদিন আগেই আমার মেয়ের এই সার্ভাইকাল ক্যান্সারের টিকা, যে এইচপিভি টিকা, এটা আমি বেসরকারি মাধ্যমে নিয়েছি, তখন সরকারি প্রকল্প ছিল না। খরচ হয়েছিল 12,000 টাকার কিছু বেশি, কিন্তু এই রাজ্য সরকার শুরু করে দিয়েছে সেই প্রকল্প। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি সেদিনই সেই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে রাজ্যের সমস্ত 14 থেকে 30 বছরের মেয়েদের এইচপিভি টিকাকরণ হবে। আমি বললাম তো, বাজারে খরচটা হয়েছে 12,000 টাকার কিছু বেশি। দরকার তো এটা। আমাদের বোনেরা তারা যাতে এই জরায়ুমুখ ক্যান্সারে না ভোগেন, এই ক্যান্সার খুব মারাত্মক, তার টিকাকরণ তো অন্য রাজ্যে শুরু হয়েছিল, এই রাজ্যে শুরু করা যায়নি। কেন্দ্রের প্রকল্প রাজ্য নেয়নি, তো রাজ্যকে সামান্য টাকা খরচ করতে হচ্ছিল। এই সরকার দিয়েছে, সেটা ডবল ইঞ্জিন সরকার, নিতেই হবে। শুধু কেন্দ্রীয় প্রকল্প মেনে যদি একটা রাজ্য চলে, তাহলেই তার আর কোনো নতুন প্রকল্প লাগে না। এরপর লাখপতি বহিন বলে যে প্রকল্পটা আছে, সেই প্রকল্প এই রাজ্যে চালু হবে, মেয়েদের লাখপতি বানানো হবে, তার তথ্য এখন নিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা মন দিয়ে ভরুন, 3 মাস সময় আছে। আর সেই সময় আনন্দের সঙ্গে দেখতে থাকুন বেনজল বিধবা পুরুষরা কিভাবে গ্রেপ্তার হচ্ছেন, কি করে লক্ষ্মীর ভাণ্ডারে নেওয়া অলক্ষ্মী পুরুষরা গ্রেপ্তার হচ্ছেন, মজা করে করে দেখুন। আপনারা দীর্ঘদিন পিনাক্কি বলছে চ্যানেল যারা দেখছেন তারা জানেন, আমি কখনো মিথ্যা তথ্য দিই না। কেউ যদি বলে, তাকে আমার চ্যালেঞ্জ রইল, আপনারা আমার হয়ে চ্যালেঞ্জ জানাতে পারেন। এই চ্যানেল সত্য খবর দেয়, এটা বিবেচনা করে ইতিমধ্যেই একটি টিক যেটা ইউটিউব দেয় সেটা দিয়েছে। একই সঙ্গে মেম্বারশিপ সুবিধা চালু করেছে, ইতিমধ্যেই অনেকে মেম্বার হয়ে গিয়েছেন। আরও একটু সংখ্যা বাড়লে খুব তাড়াতাড়ি তাদের জন্য বিশেষ কিছু উপহার, মানে সুবিধা নিয়ে আসছি আমি। তার আগে আরেকবার বলি, গুজবে কান দেবেন না, সত্যটা জানালাম। ফর্মটা ফিল আপ করুন, না পারলে সাহায্য নিন। এই একটি ফর্ম অনেক সুখ এনে দেবে আগামী দিনে। তবে যারা গুজব রটাচ্ছেন তাদের জন্য কিন্তু কোনো সুখ অপেক্ষা করে নেই।
জন্য এখন শুধু অন্ধকার সামনে। লক্ষ্মীর ভাণ্ডারের নামে যে অলক্ষ্মীর কাণ্ড এই রাজ্যে হয়েছে তার সাজাও শুরু হয়েছে। তাই আগামী 3 মাস সময় ধরে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম খুব ধীরে সুস্থে পূরণ করুন, জমা দিন, আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। যারা গুজব রটাচ্ছে, যারা চুরি করেছে, তাদের কি হাল হয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে বেশি বেশি করে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।